আরিফের কথার রেস্ট টেনে সাইম বলল, হ্যাঁ ভাই, ওকে কুমিরের কূপে ফেলে দাও। তাজা মানুষ পেয়ে ওর ভীষণ আনন্দ হবে। দাও দাও বলে সশব্দে হেসে উঠল সাইম। রায়ান তখন হাত থেকে চা পাতিটা ফেলে দিল। এরপর কাতরানো লোকটিকে তুলে কূপের মধ্যে ফেলে দিল। সবাই আনন্দে মেতে উঠল। কিন্তু এই আনন্দ কিসের তা ফারদিনের কাছে অজানা। তার বুকের ভিতরটা কেঁপে উঠল। স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না। সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে। ফারদিনার চোখগুলো মার্বেল পাথরের মতো হয়ে গেল। অবশ হয়ে গেল পা। তখনই পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, কি করছিস তুই এখানে? হঠাৎ কারো কণ্ঠের স্বরে ফারদিনা চমকে উঠল। পিছন ঘুরে দেখলো আদিব। ফারদিনা আদিবের সম্মুখীন হয়ে ফিসফিসিয়ে বলল, ভাই তোমার সাথে কথা আছে আমার। বলে ফারদিনা আদিবের হাত ধরে নিয়ে গেল ঘরে। ফারদিনা ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। নিজেকে কোনোভাবে সামাল দিল। আদিব বরাবরই শান্ত চুপচাপ। সে একটা চেয়ারে বসে এরপর একটা সিগারেট বের করলো। সেটি ধরিয়ে দোয়া ছেড়ে বলল, কিছু হয়েছে? আর তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? ফারদিনা আদিবের পায়ের কাছে বসলো। এরপর বলল, আমি হাঁটতে হাঁটতে ওই গোপন ঘরে চলে গিয়েছিলাম। কিন্তু ওইখানে যা ঘটলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি দেখেছিস? নীরব প্রশ্ন আদিবের। ওই গোপন ঘরে একটা লোককে নৃশংসভাবে হত্যা করছে আমার 3 ভাই মিলে। ওই ঘরের কূপটাতে কুমির ছিল। কুমিরের খাদ্য কি মানুষ হতে পারে ভাই? ফারদিনার প্রচুর কষ্ট হলো। আদিব দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল। এরপর ক্ষীণ চোখে জবাব দিল, যা দেখেছিস ভুলে যা। তোর আর আমার কিছু করার নেই। আমি জানি না ওরা কুমিরের খাদ্য হিসেবে মানুষ কেন বেছে নিয়েছে। মানুষের থেকে কি কুমিরের বেঁচে থাকা বেশি মূল্যবান? আদিব দীর্ঘশ্বাস ফেলল। নিজের জীবন রক্ষা করার জন্য কখনো অন্যকে স্বার্থপরের মতো বিপদের মুখে ঠেলে দিতে হয়, কখনো জীবন কেড়ে নিতে হয়। এর মানে? ফারদিনা উঠে দাঁড়ালো। আদিবও উঠে দাঁড়ালো। পায়চারি করতে করতে জবাব দিল, তুই তো জানিস আমরা যেখানে অবস্থান করছি এটা একটা প্রাসাদ ছিল। যে প্রাসাদের নাম দেওয়া হয়েছিল সাইলেন্ট ম্যানর। নামটি দিয়েছিল একজন ব্রিটিশ যোদ্ধা, আলগেমি ফাইন্ড আর্টিস্ট। ওনারা এই অঞ্চলটি যখন দখল করতে আসে তখন এই প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম। আশ্চর্যের বিষয় ছিল এই প্রাসাদটি যিনি তৈরি করেছিলেন তিনি ছিলেন রাজা সিরাজউদ্দৌলার পূর্ব 3য় তম বংশধর। উনি এমনভাবে এটি তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে শত্রুবাহিনী দেখে বুঝতে পারে ভিতরে কেউ নেই। প্রাসাদ ফাঁকা, শুনশান, নিস্তব্ধ এবং ওদের যেন রহস্যময় মনে হয়। আর ওরা ভিতরে আসলেই আক্রমণ করত। আর ওরা যখন প্রাসাদের ভিতরে প্রবেশ করতে চাইতো তখন ওদের একটি চামড়ার সেতু পাড়ি দিতে হতো। এবং ওরা যখনই সেতুতে পা রাখতো তখনই অপর প্রান্ত থেকে সেতুর দড়িটি কেটে দেওয়া হতো। আর ওরা সেতুর নিচে অবস্থিত পরিখার মধ্যে পড়ে যেত। পরিখার ভিতরে থাকতো কুমির। কুমির ওদের খেয়ে ফেলতো। শত্রু শেষ। আদিব সিগারেট ফেলে দিল। ফারদিনা আশ্চর্য হয়ে বলল, তারা নেই আজ বহু বছর। কত সময় তা আমরাও বলতে পারবো না। কিন্তু সেই রাজার কি হয়েছিল যিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন? মারা গেছে। এরপর তার ছেলের বংশধর, সেই বংশের নতুন বংশধর হতে হতে এক সময় পতন ঘটে। এরপর জমিদার বংশ দখল করে এই প্রাসাদ। প্রাসাদ বদলে হয়ে যায় জমিদার বাড়ি। কিন্তু সেই পূর্বের ঘটনা থেকে আজকের ঘটনার সংযোগ কোথায়? আদিব ফারদিনার কাছে এলো। তাকে খাটের উপর বসিয়ে নিজেও সামনে বসলো। এরপর বলল, সংযোগ আছে। দ্য সাইলেন্ট ম্যানর এর মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেও প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতোই আছে। শুধু পরীক্ষার বিষয়টি বদলে গেছে। সেই কত আগের কুমির কি এখনো বেঁচে থাকে? অবশ্যই না। সেই ফাঁদ, অর্থাৎ কুমিরের পরীক্ষা, এখন মাত্র একটা আমাদের বাসায় পুকুর। ফারদিনা এবার একটু বিরক্তি প্রকাশ করে বলল, তাহলে ওই গোপন ঘরে কুমিরের কূপ কিভাবে আসলো? এই তো এবার সঠিক প্রশ্ন করেছিস। শোন, পূর্বের রাজাদের ফাঁদের কথা আমাদের আব্বা এবং আমাদের 3 ভাই যখন জানে তখন কুমিরের জন্য একটা কূপ তৈরি করে। আমাদের বাড়িটির ভিতরে একটি ফাঁদ আছে, কুমিরের ফাঁদ। শত্রুপক্ষ যদি কখনো আমাদের আক্রমণ করতে চায় তখন ওরাও ঠিক রাজার শত্রুদের মতোই মরবে। কিন্তু ওদের যে মানুষ খেতে দেওয়া হয় এটাও কি আব্বা জানেন? না, আব্বা এই বিষয়ে কিছুই জানেন না। ফারদিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, সেই ফাঁদে যদি কখনো আমি পড়ে যাই? কোনো সুযোগই নেই। কেননা সেই ফাঁদ তৈরি করা হয়েছিল ব্যতিক্রম গোপন পথের জন্য। আমরা সব সময় আমাদের পথে চলাফেরা করি, কিন্তু শত্রুপক্ষ সবসময় ব্যতিক্রম পথ খোঁজে বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য। ভাই, মানুষ কেন, পশুদেরও তো কুমিরের খাদ্য হিসেবে দেওয়া যায়। দীর্ঘ শ্বাস এলো আদিবের। বলেছিলাম, কিন্তু কুসংস্কার ওদের এসব করতে বাধ্য করেছে। একজন জ্যোতিষী ওদের বলেছিল
কুমিরকে যদি মানুষের মাংস খাওয়াও তবে শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আদিব থেমে আবার বলল, আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না, তবে আমার বাধা দেওয়ারও অধিকার নেই। আব্বাকে আমি জানাবো, এই অন্যায় আমি হতে দিব না, দিতে পারি না। না বোন, বাধা দিল আদিব। আমরা দুর্বল, আমরা হেরে যাব, ওদের সাথে আমরা লড়াই করতে পারবো না। অনুরোধ, তুই যা দেখেছিস ভুলে যা। আব্বা এসব জানতে পারলে ভেঙে পড়বে। তুই কি এসব চাস? না। মাথা নেড়ে আওড়ালো ফারদিনা। তার চোখ বেয়ে জল পড়ল। আদিব ফারদিনার চোখের জল মুছে দিল। তাকে বুকে আঁকড়ে ধরে বলল, আমি আর কিছু চাই না, শুধু এতটুকুই চাই, তোকে একটা সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দিব। এই পাপের রাজ্যে তোকে রাখবো না। ফারদিনা অশ্রুসিক্ত নয়নে বলল, আমি তোমাকে এই নিষ্ঠুর মানুষগুলোর কাছে ফেলে রেখে কখনোই যাব না ভাই, আমি তোমাকে ভালোবাসি। কখনো ভালোবাসার জন্য দূরে যেতে হয়, জানিস তো। ফারদিনা আর কিছু বলল না, শুধু দৃষ্টি নিচু করে রাখলো। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল আদিব কিছুক্ষণ আগেও কোথাও গিয়েছিল। খুব উদ্বিগ্ন ছিল সে, যা শরীরের ভঙ্গিতে প্রকাশ পাচ্ছিল। কিন্তু কেন? ফারদিনা যেন কোনো প্রশ্নই চেপে রাখতে পারে না। সে এখনই প্রশ্ন করল, আচ্ছা ভাইয়া, তুমি কি কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিলে? না মানে, আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে ঢুকেছিলে আর এক অনুচারীকে কিছু দিয়েছ। আদিব কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল যেন। এরপর বসা ছেড়ে উঠে বেশ নরম কণ্ঠে জবাব দিল, একজন অসহায়কে সাহায্য করতে গিয়েছিলাম। তুই তো জানিস আব্বা এসব পছন্দ করে না, তাই লুকিয়ে যাই আর অনুচরী দেখে ফেলায় তাকে কিছু স্বর্ণমুদ্রা দেই। ফারদিনা আনন্দিত হলো, আমি জানি ভাই, এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমি পারবে অন্যায়ের প্রতিবাদ করতে। আদিব কাঁধের উপর থেকে ফারদিনার দিকে তাকালো, এরপর তার ঘর ছেড়ে বেরিয়ে গেল। ফারদিনার মনে পড়ে রাখালের কথা, সে বলেছিল আদিবের কথা। তাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করলো সে। এইসব ভাবতেই আদিবের ঘরের দিকে রওনা হয় ফারদিনা। তার ঘরের সামনে পৌঁছে দেখে দরজা হাট করে খোলা। ফারদিনা অনুমতি না নিয়েই ঘরে প্রবেশ করে। আদিব ঘরে নেই। ফারদিনা একটু বিস্মিত হলো। ঘরের ভিতরে আরো একটি ঘর, সেখানে ফারদিনা গেল। গিয়ে দেখলো আদিব হাতে মোমবাতি নিয়ে একটা পেন্টিং এর সামনে দাঁড়িয়ে আছে। ফারদিনা দৃঢ় চোখে দেখলো পেন্টিং এর দিকে। কৃষ্ণপুর গ্রামের অন্যতম জমিদারের মেয়ে নূরজাহানের পেন্টিং। বলা হয় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নারী আর নেই। কিন্তু আদিব তাকে দেখছো কেন? প্রশ্ন জাগে ফারদিনার মনে। সে ডাকলো আদিবকে। আদিব বিস্ময়ে ঘুরে তাকালো। সে ফারদিনার উপস্থিতির জন্য যেন প্রস্তুত ছিল না। দ্রুত ঘরটি থেকে বেরিয়ে গেল। হাতের মোমবাতিটা টেবিলের ওপর রাখলো। এরপর ইজি চেয়ারে বসে আদিব। ফারদিনা তার পাশে গিয়ে দাঁড়ালো। তুই হঠাৎ এখানে কেন? আদিব জিজ্ঞেস করলো। এরপর একটি সিগারেট ধরালো। ভাই, নূরজাহানের ছবি তোমার কাছে কিভাবে আসলো? তাকে তুমি কেন দেখছিলে? আদিব কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোর কাছ থেকে তো কিছু লুকাই না, আজও লুকাবো না। নূরজাহান, সে যেন আধার রাতের জোনাকির মতো। কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী। গ্রামের সব পুরুষই তার জন্য পাগল ছিল। ওর বাবার সাথে আমাদের এক সময় শত্রুতা ছিল। একবার বড় ধরনের ঝামেলা হয় পাটের ব্যবসা নিয়ে। সেই সময় দুই পক্ষ মিলে একটা সভার আয়োজন করেছিল, কিভাবে সমস্যার সমাধান করা যায়। আর সেখানেই আমি নূরজাহানকে দেখেছিলাম। ওর রূপে মুগ্ধ হয়ে যাই, জীবনে প্রথমবার যেন কারো উপর এতটা মুগ্ধ হই। এরপর সেদিন সবাই আমি ওর জন্য আমাদের পরাজয় মেনে নেই। বিষয়টি নূরজাহান বুঝতে পেরেছিল, কারণ দোষ ওদের ছিল। এতটুকু বলে থেমে গেল আদিব। তারপর কি হয়েছিল? সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দেই। নূরজাহান বলে ভেবে ওর সিদ্ধান্ত জানাবে। আমি অপেক্ষায় রইলাম। ওর সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে থাকতে আরও ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ভালোবেসে ফেলেছিলাম অনেক। থেমে গভীর শ্বাস ছাড়ল আদিব। সিগারেটে লম্বা টান দিল। তারপর আমি ঠিক 2 সপ্তাহ পর তাদের গ্রামে যাই। গিয়ে জানতে পারি মিশরের এক নাবিকের সাথে ওর বিয়ে হয়ে গেছে। তারপর কেটে গেছে 9টি বছর। আর ওর সাথে আমার দেখা হয়নি, আজও না। গ্রামটি কোথায়? আর তাদের জমিদারি কি এখনো আছে? এখান থেকে অনেকটা দূরে। আগের মতো ওদের গ্রাম নেই, জমিদারিও নেই। আমাদের আলিমনগর গ্রামটিতেই এখন সবার বসবাস। আর এখানকার জমিদারির সমস্ত ক্ষমতা আমার আব্বার। থেমে আদিব কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, জানিস এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি কিসে? কিসে? আদিব ফারদিনার দিকে তাকিয়ে বলল। আদিব ফারদিনার দিকে তাকিয়ে বলল, এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারো প্রেমে পড়া। আর সবচেয়ে কঠিন অনুভূতি হচ্ছে নিজের শখের মানুষটিকে অন্যের সাথে ভাবা। ফারদিনা চুপচাপ। আদিব সিগারেট মাটির একটি পাত্রে ফেলে দিল।
এরপর ফারদিনার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার ভালোবাসা সত্য ছিল, কিন্তু ভালোবাসার মানুষটি ভুল ছিল। কিন্তু আমি চাই তুই কারো প্রেমে পড়, সঠিক এবং সৎ কারো। তোর সুখটা আমি দেখতে চাই। দিন ফুরিয়ে সকালের সূর্যটা যেন সবে উকি দিল। আকাশে তখন হালকা রোদ উঠেছে। গাছের পাতায় শিশিরের ফোঁটা ঝুলেছে, যেন রূপোর দানা। জমিদার বাড়ির সামনের পুকুর ঘাটের ঢেউগুলো ধীরে ধীরে কুলে এসে লাগছে। বাড়ির ভেতর বড় উঠোনে মাটির ঘ্রাণ ভাসছে। দাসীরা জাটা হাতে উঠোন পরিষ্কার করছে। জাটার শব্দে হালকা ধুলো উড়ে এসে আলোয় মিশে যাচ্ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে চাল ধোয়ার ছলৎ ছলৎ শব্দ, সঙ্গে বাজার গন্ধ। মনে হয় ঘি আর পেঁয়াজের গন্ধ একসাথে মিশে গেছে। রশিদ তালুকদার বারান্দায় বসে আছেন, হাতে চা, অন্য হাতে সিগারেট। দূরে দাসেরা মাথা নিচু করে সালাম জানাচ্ছে। দোতলা থেকে তার বড় ছেলে রায়ান এলো, সাদা পায়জামা পাঞ্জাবি পরা, চোখে শান্ত ভাব। সে রশিদকে পায়ে সালাম করলো, তারপর পুকুরের দিকে হাঁটলো, যেন সকালের নিস্তব্ধতা ভাঙতে চাইল। পাশের কোনো ঘর থেকে মৃদু হারমোনিয়ামের সুর ভেসে আসছে। ফারদিনা গাইছে আগের সময়ের প্রাচীন ব্রজবল্লী গান। ছোট্টবেলা থেকেই ফারদিনার গানের প্রতি ছিল বেশ টান। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে সে। গতকাল রাতের দৃশ্য সে ভুলতে চাইছে, ভাবছে গানের সুরে যদি সব ভুলে যাওয়া যায় তবে মন্দ নয়। সে গাইছে গলা ছেড়ে, তার গলায় যেন ভোরের পাখির ডাক মিশে গেছে। এক মুহূর্তের জন্য মনে হয় বাড়িটা শুধু গরিমা নয়, এক শান্ত মায়া ভরে আছে। দালানে দালানে হাঁটছে দাসেরা, কেউ পানি দিচ্ছে, কেউ চিঠি নিয়ে ছুটছে কাচারি ঘরের দিকে। আজও খাজনা আদায়ের দিন। গ্রামের মানুষ আসবে জমিদারের সামনে নত হয়ে দণ্ডবোধ প্রমাণ করতে। তবুও এই সকাল অন্যরকম। আকাশ নীল, বাতাসে পাকা ধানের গন্ধ। বেলা ঠিক 11টার দিকে। গতকাল অনেকেই খাজনা দেয়নি, আজ অনেকেই হাজির হয়েছে। রসিক তালুকদার ছড়ি হাতে দাঁড়িয়ে আছে ঠিক বাড়ির সামনেই, সাথে তার 4 ছেলে ও অনুচারীগণ। ফারদিনাও এসে দাঁড়ায় আদিবের পাশে। একে একে এসে অনেকেই চাল দান দিয়ে যাচ্ছে। কেউ কম দিলে রশিদ তাকে কটু কথা শোনায় এবং নির্দিষ্ট সময় দেয় বকেয়া দেওয়ার জন্য। একে একে সবার দেওয়া শেষ হয়, হাজির হয় সুফিয়ান। ফারদিনার চোখ পড়ে তার দিকে। সাধারণ পোশাক তার পরনে, সাদা রঙের পাঞ্জাবি এবং পায়জামা, তার উপর মেরুন রঙের শাল পেঁচানো, মাথায় পাগড়ি। কালো রঙের পাগড়ির সাথে খোঁচা খোঁচা দাড়ি যেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। তার চওড়া পেশিবহুল বাড়ি সুদর্শন পুরুষের সাথে যেন রাখাল শব্দটি কোনোভাবেই যায় না, ভাবে ফারদিনা। তার হাতে ছিল চাল। চালের বস্তাটা রসিক তালুকদারের সামনে রাখলো এবং সেই সাথে বাড়ি কণ্ঠস্বর নিয়ে বলল, মেপে দেখুন ঠিক আছে কিনা। পাশ থেকে আদিব বলল, ঠিক আছে, আর মাপতে হবে না, ভেতরে চল। সুফিয়ান বলল, আজ না, কাজ আছে, যেতে হবে, অন্য একদিন, বলেই একবার ফারদিনার দিকে তাকালো। এরপর তার পথ চলতে শুরু করলো। ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ানের পিছন পিছন গেল। কিছু দূর গিয়েই সুফিয়ান বুঝতে পারলো তার পিছনে কেউ আছে। সে ঘুরে তাকালো। ফারদিনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, দৃষ্টি এলোমেলো হয়ে গেল। উসখুস করতে শুরু করলো। সুফিয়ান বলল, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি আসলে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা? ফারদিনা থতমত খেয়ে বলল, আদিব ভাইয়ের সাথে কথা বলেছিলাম, সে বলেছে তোমার অভিযোগ নিয়ে সে আব্বার সাথে কথা বলবে। এটা জানানোর জন্য এখানে এসেছেন? হ্যাঁ। কেন, অসুবিধা হয়েছে তোমার? সুফিয়ান পাঞ্জাবির হাতা বাজ করতে করতে বলল, পাড়ার কেউ দেখে ফেললে সমস্যা, মান সম্মানের একটা বিষয় আছে। এত ভয় তোমার? সুফিয়ান বইয়ের কথা শুনে ফারদিনার দিকে চোখ তুলে তাকায়। তার চোখের ভাষায় যেন অপ্রকাশিত বাক্য রয়েছে, যা সে নীরবতায় যেন বোঝাতে চাইছে। পুরুষের আবার ভয়? আমি কাউকে ভয় টয় পাই না, কিন্তু বিনা দোষে দোষী হতে পারবো না। ফারদিনা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। সুফিয়ান তার অভিব্যক্তি বুঝতে পারল। এরপর একবার আশেপাশে তাকালো, কেউ নেই। ফারদিনার দিকে এগিয়ে বলল, কিছু বলার আছে? প্রশ্ন করলে? ফারদিনা চোখ তুলে জিজ্ঞেস করলো, জানতে চাইলাম। ফারদিনা কিছু বলছে না। তার নীরবতা দেখে সুফিয়ান বলল, আমি চলি, কাজ আছে। আপনি সাবধানে বাড়ি ফিরে যান। তুমি কোথায় যাচ্ছ? আমি চৌরঙ্গি হাট বাজারের দিকে যাব, কাজ আছে। ফিরবে কখন? সময় হলেই। তুমি সোজা সাপটা জবাব দিতে পারো না? রেগে গেল ফারদিনা। সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল। সে যেন বহুদিন হয়ে গেছে হাসে না। আজ মন খুলে হাসলো। ফারদিনা শুধু অপলক চেয়ে রইল। একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে সে জানতো না। এই হাসিতে যে কোনো মেয়েই যেন আকৃষ্ট হয়ে যাবে, মনে মনে স্বীকার করলো সে। সুফিয়ান থেমে বলল, আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে, এখন চলি। বলেই চৌরঙ্গি হাটের
পথে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই একটা গরুর গাড়ির সামনে পড়লো। সে গরুর গাড়িতে করে চলে যায়। ফারদিনা মুগ্ধ হাসি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এতক্ষণ তার এবং সুফিয়ানের কথোপকথন খেয়াল করছিল তার ফুফু জেবুন্নেসা। সে প্রচন্ড রেগে গেল, তবে ক্ষোভ প্রকাশ করলো না এই মুহূর্তে। ঝিলমিল একজন বিশ্বস্ত দাসী ফারদিনার। সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করে। চুলগুলো সব সময় ফিতে দিয়ে বেঁধে রাখে। লাল ফিতে, লাল রং ঝিলমিলের খুব পছন্দ। ফারদিনা তার নাম দিয়েছে মুচমুচি আর টুংটাং। এই নামের পিছনে কারণ আছে। ঝিলমিল সারাদিনই কিছু না কিছু খেতে থাকে, তাই তার আরেকটা নাম দিয়েছে মুচমুচি। টুংটাং যখন ও কোনো কাজ করে তখন ওর কাজে শব্দ হবেই। হয় কিছু ফেলে দিবে ফ্লোরে, নয় কিছু ভেঙে ফেলবে। এই জন্য তার আরেক নাম দিয়েছে টুংটাং। ফারদিনা যখনই ঝিলমিলকে ডাকে তখনই বলে, এই মুচমুচি শোন। ঝিলমিলও সাড়া দেয় ডাকে। ঝিলমিল এসেছে তার ঘরে, চুলের বেনুনিটা এদিক সেদিক নাড়াচ্ছে। ফারদিনা ঝিলমিলকে ফিসফিসিয়ে বলল, এক জায়গায় যাব, তোর আমার সাথে যেতে হবে। কই যাইবা এত রাইতে? বড় ভাইরা দেখে ফেললে মহাবিপদ। তুই থাকতে কিভাবে জানবে? তোর মাথায় যেই বুদ্ধি হইছে, অহন কও কই যাইবা? সুফিয়ান আছে না, বাঁশি বাজায়, যাকে সবাই রাখাল ছেলে বলে চেনে, ওর বাড়ি যাব। ঝিলমিল মুখের হাবভাব পরিবর্তন করে হেয়ালিপূর্ণভাবে বলল, ওই সুফিয়ান, ওরে কিন্তু আমার খুব ভালোই লাগে, কি সুন্দর ও। ওরে যদি নিজের করে পাইতাম। চুপ কর টুংটাং, এখন চল। কিন্তু কারণটা কি? পরে বলবো। ফারদিনা ও ঝিলমিল রাতের আধারে সুফিয়ানের বাড়িতে উপস্থিত হয়। মাটির উপরে উঁচু একটা পাটের তলা। দেয়াল বাঁশ আর মাটির মিশ্রণ, ছাদ খড় আর বাঁশের তৈরি। ভিতরে একমাত্র ঘর, যেখানে সুফিয়ান থাকে। ছোট জানালা দিয়ে ধুলো আলো ঢুকে, এবং ঘরের এক পাশে কাঠের এক ছোট আলমারি, পাশে চৌকি। বারান্দা নেই, সরাসরি মাটির পথের সাথে ঘর জুড়ে। ঘরটিতে শুধু স্লিপিং ম্যাট আর কয়েকটি জিনিসপত্র, সবই যেন সাদামাটা, গ্রামীণ জীবন অনুযায়ী। ঘরের সামনে খুঁটির সাথে জ্বলছে মশাল। তারা ঘরের ভিতর প্রবেশ করে। ঘরের চারপাশে লণ্ঠন জ্বলছে, টেবিলের উপর মোমবাতি। তার আলো ধরে সুফিয়ান বসে বসে কিছু লিখছে। টেবিলের এক পাশে কিছু বই। সুফিয়ান ফারদিনার উপস্থিতি টের পেয়ে কাঁধের উপর থেকে ঘুরে তাকালো। ফারদিনা ও ঝিলমিল চাওয়াচাওয়ি করলো। ঝিলমিল চলে যায় ঘর থেকে। সুফিয়ান দাঁড়িয়ে বলল, আপনি এই রাতে এখানে? তোমাকে দেখতে আসলাম, অসুবিধে হলো? না, কিন্তু এসেছেন কেন? তোমাকে দেখতে বলেছি তো। সত্যি বলা মনের জন্য ভালো, বলে সুফিয়ান চেয়ারে ফারদিনাকে বসতে দিল। সে বসে। টেবিলের উপর বই দেখে সে জিজ্ঞেস করলো, এগুলো কিসের বই? গল্প, প্রেমের গল্প। কিছুক্ষণ আগে একটা বই শেষ করলাম। গল্পের নায়িকা ছিল জ্যোৎস্না। তার রূপে নাকি রাতের অন্ধকার পরিষ্কারভাবে দেখা যেত। তোমার জীবনে জ্যোৎস্নার মতো কেউ আছে? উম পরে একদিন বলবো। ফারদিনা আবার ঘুরে ছোট্ট টেবিলটির দিকে তাকালো। কিছু সাদা পৃষ্ঠার ধাতব নিয়ে কিছু লিখা। পৃষ্ঠাটা ফারদিনার হাতে নিতেই সুফিয়ান টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয়। কি লিখা? গল্প। তুমি গল্প লিখতে পারো? চেষ্টা করি। কাল্পনিক? সুফিয়ান ভেবে বলল, বাস্তবতা নিয়ে লিখতে চাই। গল্প, প্রেমের গল্প বোধ হয়, বলে মৃদু হাসে সুফিয়ান। কিছুক্ষণ নীরবতা কাটলো। ওদিকে ঝিলমিল পাহারা দিচ্ছে। ফারদিনা আগ বাড়িয়ে বলল, আজ আমি শিমুলতলায় আসতে বলেছিলাম, আসলে না কেন? আমি গেলে এখানে আপনি আসতেন। তুমি খুব শেয়ানা, খুব ভালো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো। সুফিয়ান কিছু বলবে ঠিক তখনই ঘরের বাইরে থেকে এক শক্ত কণ্ঠস্বর ভেসে এলো। সুফিয়ান, ঘরে আছো? মজিদ মিয়ার গলা। সুফিয়ান বাইরে এলো। কি হয়েছে চাচা? গত কয়দিন ধইরা শামসুলের দুধের পোলাটারে পায় না। শুনছি গত বৃহস্পতিবার রাইতে তিনজন মিলা ঘুমাইছে। শামসুল, ওর বউ আর 2 বছরের পোলা পাঁচু। সকালে দেহে পাঁচু নাই।